এখন আসি পীড়ন। তো পীড়ন পীড়ন জিনিসটা কি? পীড়ন ভাইয়া, জিনিসটা দেখো। ইয়েস, বলো। পীড়নের ইংলিশ কি? স্ট্রেস। লিখে দেয় এখানে, স্ট্রেস। পীড়নের ইংলিশ হচ্ছে স্ট্রেস। দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে, সো এবার দেখো, বাহ্যিক বল ক্রিয়ার ফলে কোনো বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর অভ্যন্তরে, এই যে বস্তুর অভ্যন্তরে যে বাধাদানকারী একটি প্রতিক্রিয়া বল, আচ্ছা আমি এতটুকু রাখি, বাধাদানকারী প্রতিক্রিয়া বা প্রত্যয়নী বলের উদ্ভব হয়, সেটাই আসলে কি? পীড়ন। তাহলে দেখো, আমি এটা স্পেসিফিক ভাবে এখানে লিখে রাখছি যে বস্তুর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে অভ্যন্তরীণ প্রত্যয়নী, এই যে প্রত্যয়নী বল, এই যে প্রত্যয়নী বলটাই কি? পীড়ন। ঠিক আছে, বাহ্যিক বল দ্বারা পীড়নের সংজ্ঞা দেওয়াটা কি ঠিক হবে? কি বলো তোমরা? বাহ্যিক বল দ্বারা আমরা যদি পীড়নের সংজ্ঞা দিই, এটা কি ঠিক? ঠিক আছে, ঠিক হবে? অ্যান্সার ইজ নো, ঠিক হবে না। কেন ঠিক হবে না? দেখো, তাহলে আমরা একটা ভুল ধারণা ক্লিয়ার করি। এই যে দেখো, আমি এখানে ভুল ধারণাটা স্পেসিফিক ভাবে লিখে রাখছি, কারণ এটা তোমরা ভুল করবাই। আমি ভালো করে এখানে আলাদাভাবে লিখে রাখছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বাহ্যিক বলকে পীড়ন বলে। এটা কি কারেক্ট? বলো। না ভাইয়া। কেন কারেক্ট না? কেন? তোমাকে যদি জিজ্ঞেস করি এটা কারেক্ট না কেন, এর উত্তর কি হবে? কারণ বাহ্যিক বল কিন্তু অভ্যন্তরীণ সৃষ্ট বল না। বাহ্যিক বল প্রয়োগের কারণে বস্তুর মধ্যে যে ধর্ম প্রকাশ পায়, ওইটারে স্থিতিস্থাপকতা বলে। এখন স্থিতিস্থাপকতার ধর্মের মধ্যে যে বল আছে, সেই বল একক প্রস্থচ্ছেদে প্রযুক্ত হইলে যেটা আমরা পাই, সেটাই হচ্ছে কি? পীড়ন। শেষ, সোজা কথা। আচ্ছা, এখন আসো, এখন বলতে পারো ভাইয়া, তাইলে এই যে একক ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আপনি যে কথাটা বললেন, আচ্ছা এটা নিয়ে আলোচনা করেন। ওকে ফাইন, আমি আলোচনা করি। দেখো, এই হচ্ছে বস্তু, বস্তুকে তুমি এই দিক থেকে টানতেছো, এই দিক থেকে টানতেছো, এফ এক্সটার্নাল, এইখানে দিচ্ছ এফ এক্সটার্নাল। বস্তুর মধ্যে সৃষ্ট রিস্টোরিং ফোর্স কি? ভিতরের দিকে এফ, ধরো ইন্টারনাল নাম দিলাম আমরা। তো এই যে একক প্রস্থচ্ছেদ, ধরো এই এরিয়ার এতটুকু এরিয়া, এতটুকু যে প্রস্থচ্ছেদ আছে, বা ধরো এখানে একটা স্লাইস আমরা কাটি, তাহলে এই যে এফ ইন্টারনাল, সেটা এখানেও ফিল হয় না? মানে এখানেও তো প্রযুক্ত হচ্ছে, এফ ইন্টারনাল এখানেও প্রযুক্ত হচ্ছে, আর বাইরের থেকে এক্সটার্নাল আমরা দিচ্ছি, রাইট? আচ্ছা ফাইন, যে এই এফ ইন্টারনাল এই যে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রয়োগ হচ্ছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অভ্যন্তরীণ সৃষ্ট বল কত? এফ, এফ ইন্টারনাল একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এফ ইন্টারনাল ওভার এ। তাহলে এবার বলো তো, এটা কি? এটা কি এফ ইন্টারনাল ওভার এ, এটা কি বলে? পীড়ন। ঠিক আছে, পীড়নকে সিগমা দ্বারা লেখা হয়। পীড়ন সিগমা ইজ ইকুয়াল টু, পীড়ন সিগমা ইজ ইকুয়াল টু এফ ইন্টারনাল ফোর্স ওভার এ। ঠিক আছে, এফ ইন্টারনাল ফোর্স ওভার এ। আর এইটাকে আমরা যদি রিস্টোরিং ফোর্স আকারে লিখি, এফ রিস্টোরিং ওভার এ, একই জিনিস। আবার এই বলটাকে অনেক সময় বলে রেজিস্টিভ ফোর্স। রেজিস্টিভ, এই কথাটার মিনিং কি? বাধা দানকারী বল। সে অলওয়েজ বাধা দিবে পরিবর্তন হইতে, দ্যাটস হোয়াই এটারে অনেক সময় রেজিস্টিভ ফোর্স বলে থাকে। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন ভাইয়া, আমরা এটাও বুঝছি হ্যাঁ বলো। প্রত্যয়নী বল কি রেজিস্টিভ ফোর্স? আমি এগুলার বাংলা সহ লিখে দিচ্ছি। প্রত্যয়নী বল গত ক্লাসের লাস্ট মুহূর্তে লিখে দিয়েছিলাম। প্রত্যয়নী বল হচ্ছে
রিস্টোরিং ফোর্স, সবগুলার মিনিং সেম। আর রেজিস্টিভ ফোর্স এই কথাটা যে বললাম, এটা হচ্ছে বাধাদানকারী বল বলতে পারো। আমি কেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড উচ্চারণ করতেছি, আর মূল কারণ হচ্ছে তোমাদের এক একটা বইতে এক এক ভাবে এক একটা বল নিয়ে কথা বলছে। কোন একটা বইতে দেখবা প্রত্যয়নী বল বলছে, আরেকটা বইতে গিয়ে দেখবা যে রেজিস্টিভ ফোর্স বলছে, আরেকটা বইতে গিয়ে দেখবা প্রতিক্রিয়া বল বলছে। দেখো কেন প্রতিক্রিয়া বল বললো। প্রতিক্রিয়া বল বলার মূল কারণটা কি বুঝছো, যে এই জায়গায় প্রতিক্রিয়া আকারে জিনিসটা আসে। এই যে এই জায়গায় আসে কি হিসেবে, প্রতিক্রিয়া আকারে আসে। মানে সরি, এই যে এটা প্রতিক্রিয়া আকারে আসে। আমরা যদি ধরে নেই ক্রিয়া হচ্ছে কে, বাহ্যিক বলকে যদি ক্রিয়া মনে করি, তাহলে প্রতিক্রিয়া বল কে হয়, রেজিস্টিভ ফোর্স বা রিস্টোরিং ফোর্স। দ্যাটস ওয়াই এটাকে অনেক সময় বলি কি, প্রতিক্রিয়া বল। এবার বুয়েট ভর্তি পরীক্ষায় ঠিক এরকমই প্রতিক্রিয়া বলের মান দেওয়া ছিল। এই রেজিস্টিভ ফোর্সের সিনারিওতে এরকম একটা ম্যাথ আসছে, এখানে প্রতিক্রিয়া বল দেওয়া ছিল। তো সেই প্রতিক্রিয়া বলের মিনিংটা কি দাঁড়ায়, পীড়ন। ঠিক আছে, সো বাংলায় ছিল প্রতিক্রিয়া বল, ইংলিশটা কি ছিল সেটা তো আর জানা যায় না, কারণ কোয়েশ্চেন তো এখনো পাবলিক হয় নাই। সো যারা মানে ফেসবুকে যারা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন দিয়েছে ওইখান থেকে দেখলাম। ওকে, তাইলে এটা আমাদের কারেক্ট না। এবার আসো পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা এবং সমীকরণের একটু বিশ্লেষণ করি। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, এফ ইন্টারনাল ওভার এ। তাহলে ইউনিট, ইউনিট কি হবে, এসআই ইউনিট, সিজিএস ইউনিট, আরেকটা কি আছে, এফপিএস ইউনিট। আমার অবশ্য সবগুলো মনেও নাই, যতগুলো মনে আছে ওইগুলো দিয়েই আলাপ আলোচনা করি। এখানে কি দেখো তো, এই এসআই ইউনিটে তোমার ফোর্সের ইউনিট কি। আচ্ছা আমরা আগে এই ফোর্সের ইউনিট নিয়ে আলোচনা করি। ফোর্সের তিনটা ইউনিট বলো তো, কেউ বলতে পারবা। নিউটন, নিউটন কিসে, এসআই এককে। সিজিএস এ, এগুলো তো জানতে হবে, এমসিকিউ তে এগুলো আসে। এগুলো যদি না জানো তাহলে কিভাবে কেজি হবে। পার মিটার স্কোয়ার। নো, কেজি হচ্ছে এসআই ইউনিটে ভরের একক, হচ্ছে ডাইন। আর এফপিএস এ পাউন্ড, পাউন্ড পাউন্ড, হ্যাঁ। তাহলে দেখো এটা পাউন্ডকে এই আইভি দ্বারা লেখা হয়, ডাইনকে তো ডাইন দ্বারাই লেখা হয়, এভাবেই লেখা হয়, আর নিউটনকে তো নিউটনই এভাবেই লেখা হচ্ছে। তাহলে এসআই ইউনিটে দেখো তো এইখানে এর ইউনিট দেখো, এর ইউনিট কি হবে। সিজিএস এ এসআই তে কি এর ইউনিট মিটার স্কোয়ার, সিজিএস এ সেন্টিমিটার স্কোয়ার, এফপিএস এ ফুট, ফুট স্কোয়ার। তাহলে এই সিনারিওতে আসবে নিউটন পার মিটার স্কোয়ার, এই সিনারিওতে আসবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এফপিএস এ আসবে কি, পাউন্ড পাউন্ড পার পার ফিট স্কোয়ার। ফুট স্কোয়ার। ইয়েস, ঠিক আছে। এখন আবার বলো যে ভাইয়া তার মানে এটা কি প্যাসকেল, চাপ। অ্যান্সার ইজ নো। চাপের একক আমরা নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু প্যাসকেল লিখতে পারি, কিন্তু আমরা পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার লিখবো, বাট সেটা প্যাসকেল না, সেটাকে আমরা প্যাসকেল বলবো না। প্যাসকেল অনলি ফর প্রেসার, নট ফর স্ট্রেস। ঠিক আছে, সো এরপরে আসো যে পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্য। পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্য, পীড়ন এবং চাপ কি সেম জিনিস। আচ্ছা আমরা এখানে যদি লিখি যে পীড়ন,
ইজ ইকুয়াল টু কি আসে, পীড়ন ইজ ইকুয়াল টু বাধাদানকারী বল, প্রত্যয়নী বল, তারপরে আর কি বলতে পারি, প্রতিক্রিয়া বল। লিখি প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আর চাপকে আমরা কি লিখতে পারি, চাপকে আমরা লিখতে পারি, বাহ্যিক বল ডিভাইডেড বাই কি, ক্ষেত্রফল। area, কানেকশনটা বুঝতে পারতেছো, মানে মূল কানেকশনটা এখানে, বোথ আর নট সেম। ক্লিয়ার? দুইটা আসলে সেম জিনিস না। এরপর আমরা পীড়নের সংজ্ঞা নিয়ে আলোচনা করবো আজকে সরি বিকৃতির সংজ্ঞা নিয়ে আলোচনা করবো, এরপর আজকের ক্লাস আমরা শেষ করে দিব। তার মানে প্রত্যয়নী বল এবং বাহ্যিক বল সেম জিনিস না, এটা বস্তুর মধ্যে সৃষ্টি হচ্ছে, তার মানে এইটা বস্তুর বৈশিষ্ট্য। কিন্তু বাহ্যিক বল কখনোই বস্তুর বৈশিষ্ট্য না, এটা হচ্ছে এজেন্ট, বাহির থেকে যে প্রয়োগ করতেছে তার নিজের ইচ্ছা অনুযায়ী সিস্টেমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারতেছি যে আমার মূল পার্থক্যটা কোথায়? এবার আসো, চাপ হচ্ছে, চাপ কি রাশি? চাপ scalar, স্কেলার রাশি। চাপের কি কোনো দিক আছে? নাই। ফোর্সের দিক আছে, চাপের কোনো দিক নাই। আচ্ছা, এবার যদি বলে পীড়ন কি রাশি, পীড়ন কি রাশি? পীড়ন যে রাশি, সেই রাশির কথা এর আগে কখনো শুনো নাই, সেই রাশির কথা এখানেই আসলে বলা উচিত, সেটা হচ্ছে টেনসর রাশি বা টেনসর বলা উচিত, টেনসর রাশি লিখি। হ্যাঁ, এখন এটা নতুন শুনছো, আমি নতুন হিসেবে এই জিনিসটা বলতেছি, এটা অ্যাকচুয়ালি টেনসর রাশি, একে স্কেলার রাশিও বলা যাবে না, ভেক্টর রাশিও বলা যাবে না। এখন ধরো তোমার বইতে এটা সম্পর্কে একদমই নাই, আমি দুইটা বই ঘেটে দেখলাম যে একটা বইতে তো স্কিপই করছে মনে হয় পীড়নের একক, আরেকটা বইতে হচ্ছে স্কেলার রাশি লিখে রাখছে। স্কেলার রাশির লেখাটা পুরোপুরি ভুল, কেন ভুল সেটার বিস্তারিত আলোচনা পরবর্তীতে শর্ট ভিডিও বানায় বিস্তারিত বলে দিব, কেন পীড়ন স্কেলার রাশি না। আমি এখানে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে পীড়ন স্কেলার রাশি নয়, একদম ক্লিয়ার কাট কথা। এখন ধরো মানে এই জিনিস তো তোমার পরীক্ষায় যদি আসে তাহলে তুমি কি দাগাবা? যেহেতু অনেকগুলো বইতে দেওয়া আছে পীড়ন স্কেলার রাশি, তাহলে বলবো যে পীড়ন স্কেলার রাশি শেষ, এটা তোমার পরীক্ষার জন্য। কিন্তু তোমার জানার জন্য আমি বলতেছি, আমি শিখাচ্ছি যে পীড়ন টেনসর রাশি, এটা হচ্ছে তার র্যাঙ্ক 2। যারা এই ভিডিও দেখতেছে আশা করি ঘেটে বিস্তারিত তোমরা দেখতে পারবো, অথবা আমি আলাদাভাবে এটার পরে ভিডিওতে করবো, আলাদাভাবে ভিডিও বানাবো। ওকে, সো আমি জানার জন্য এই জিনিসটা বললাম, পীড়ন স্কেলার রাশি না, এটা হচ্ছে মূল কথা। এখন পরীক্ষায় আসলে তুমি মানে টেনসর রাশি তো আর দাগাবা না, যদি টেনসর রাশি থাকে মাস্ট টেনসর রাশি দাগাবা, যদি টেনসর রাশি না থাকে তাহলে স্কেলার রাশি দাগাবা, কখনোই ভেক্টর রাশি না। এখন কেন জিনিসটা কেন? ধরো পীড়ন কিসের উপর নির্ভর করে? পীড়ন নির্ভর করে বস্তুর তলের উপর। ঠিক আছে, তাহলে পীড়নের মতন যদি আমি বলি যে আরেকটা কোন ধরনের রাশি আছে যেটা নাকি টেনসর রাশি, বইয়ে ওইরকম ভাবে বলা নাই, আরেকটা উদাহরণ হচ্ছে জড়তার ভ্রামক, ওইটাকেও স্কেলার রাশি বলা যাবে না, ওইটাকেও ভেক্টর রাশি বলা যাবে না। কেন, কি ব্যাপার, এই ধরনের আলোচনা তোমাদের বইতে নাই, তোমাদের লেভেলে জানার দরকার নাই, জাস্ট এতটুকু জেনে রাখতে পারো এগুলো ভেক্টরও না এবং স্কেলারও না, তবে অনেকটা তাদের আচরণে অনেকটা স্কেলারের ন্যায় দেখা যায়, দ্যাটস ওয়াই অনেক বইতে স্কেলার রাশি লিখে রাখছে। সো বাট স্পেসিফিক ভাবে যদি আমি বলি যে এটা লেখা কি ঠিক হয়েছে, অ্যান্সার ইজ নো, এটা বলা যাবে না। অনেকের ভুল ধারণা থাকে চাপ টেনসর রাশি, না, চাপ স্কেলার রাশি, চাপ একদম 100% স্কেলার রাশি। মানে টেনসর রাশি কিন্তু সব রাশি টেনসর রাশি, টেনসর রাশির ক্রম আছে, জিরো র্যাঙ্ক, ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক। সো র্যাঙ্ক 1
যেই রাশিগুলো আছে এগুলো আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে বলতেছি, নট লাইক যে এগুলো আবার মানে পরীক্ষায় আসবে আর সামথিং এরকম কিছু। র্যাঙ্ক 0 এর টেন্সর রাশিগুলোকে আমরা বলি স্কেলার, র্যাঙ্ক 1 এর রাশিগুলোকে টেন্সর রাশিগুলোকে আমরা বলি ভেক্টর, আর র্যাঙ্ক 2 থেকে এবং 2 থেকে বেশি, র্যাঙ্ক 2 থেকে বেশি, 2 এর সমান বা 2 থেকে বেশি, এগুলো হচ্ছে স্কেলারও না ভেক্টরও না, এগুলো হচ্ছে হায়ার ডাইমেনশনাল রাশি। ঠিক আছে, তাদেরকে অন্যভাবে প্রকাশ করতে হয়। যেমন ধরো আমি শর্টে যদি বলি, স্কেলার রাশিকে ধরো এক্স একটা স্কেলার রাশি, এটাকে কি কোনো সাবস্ক্রিপ্ট দিয়ে প্রকাশ করি? না। যখন লিখি যে এ হচ্ছে আমার আচ্ছা, আমরা ধরো এ এ হচ্ছে স্কেলার রাশি, তাকে আমরা এভাবে লিখি। যখন ভেক্টর রাশি হয়, যেমন ধরো এটারে কি দ্বারা প্রকাশ করি, ধরো এটার এক্স উপাংশ, এ কে যদি টেন্সর রাশি লিখি, যেমন ধরো এরকম ভাবে লিখতে হয়, ডাবল সাবস্ক্রিপ্ট দিতে হয়, তারপর এ এক্স ওয়াই, এ এক্স জেড, এরকম। তাহলে এরকম করলে তোমার এই পীড়নের এই যে সিগমা, এটার 9টা উপাংশ আসে। তো ওই 9টা উপাংশকে ম্যাট্রিক্স আকারে লেখা যায়। জাস্ট ফর আমি ইনফরমেশন দেওয়ার জন্য, শেখার জন্য তোমাদেরকে বলতেছি, মানে কেউ যদি ঘেটে দেখো তখন সেটা প্রপারলি বুঝতে পারবা। আমি বলবো যে এখন ঘাটার কোনো দরকার নাই, যতটুকু বুঝছো ততটুকু। পরীক্ষায় যখন আসবে তখন পীড়নকে স্কেলার রাশি হিসেবে, যদি অপশনে থাকে স্কেলার, স্কেলার দিবা, অপশনে যদি টেন্সর থাকে অবশ্যই টেন্সর দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার সেটা তলের উপর ডিপেন্ড করে। আর চাপ, চাপ অলওয়েজ লম্বভাবে ক্রিয়াশীল। লম্বভাবে, অলওয়েজ লম্বভাবে ক্রিয়াশীল চাপ। ঠিক আছে, চাপ হচ্ছে সবসময় লম্বভাবে ক্রিয়াশীল।